অত্যন্ত মানে দুঃখের সঙ্গে বলছি, এটা অত্যন্ত অমানবিক এবং আমি বলবো যে অন্যায়ভাবে করা হচ্ছে। সুদীপবাবুর সঙ্গে অন্যায়ভাবে এই ধরনের একটার পর একটা তারা বিজ্ঞপ্তি দিয়ে ওনাকে এই হোস্টেল ছাড়ার জন্য বাধ্য করছে। এই হোস্টেলটা এমএলএ হোস্টেল হিসাবে চিহ্নিত, আজও কোনো নোটিফিকেশান নেই। ছোট্ট একটা সাইনবোর্ড লাগানো আছে যে এটা স্টাফ কোয়ার্টারের জন্য বিধানসভা আন্ডার কনস্ট্রাকশন বলে ওনারা একটা সাইনবোর্ড লাগিয়েছেন, কিন্তু এখন অবধি কোনো নোটিফিকেশান নেই। তাহলে ধরে নিতে হবে যে এটা আমাদের এমএলএ হোস্টেল এখন অবধি। তাছাড়া সুদীপবাবু সিনিয়র একজন লেজিসলেচার, বাই ইলেকশন ধরলে এটা 7 বারের উনি বিধায়ক। আজকে এই বিধানসভার যারাই অ্যাসেম্বলিতে বিধায়ক রূপে আছেন বা নতুন আবাসস্থলে যারা আছেন, এটা ঠিক যে কিছুটা বয়সের কারণে, কিছুটা অবস্থানগত দিক থেকে সেখানে ম্যাচিংয়ের একটা অভাব। একজন এমএলএ, এটা তো তার প্রেরোগেটিভ যে সে কোথায় থাকলে সে কমফোর্ট ফিল করবে বা কোন বাসস্থানটা। আর যেহেতু এটা এমএলএ হোস্টেল, আমরা তো এর আগেও দেখেছি যে 2টো হোস্টেল ছিল এবং 2টো হোস্টেল নির্ধারিত করে বিরোধী এবং শাসক দল সেইভাবেই সেটা নির্ধারিত করা হতো। কিন্তু এর পেছনে আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র আছে। কারণ সুদীপবাবু যাদের সম্পর্কে এই গত বিধানসভার অধিবেশনে যখন উনি কথা বলেছেন, যে বিষয়গুলি উত্থাপিত হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে এই সরকারের যে মনোভাব, এটা আমরা যেটা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি কোনো একটা খবরের কাগজে কেন বড় করে বিশদ রূপে সংবাদ পরিবেশন করা হয়েছে এবং এই পরিবেশনার দায় কারোর উপর বর্তেছে। বিশেষ করে আমি কয়েকজনের নাম বলতেই পারি। সঞ্জিত পাল নামে একজন, যিনি একসময় এই রাজ্যের যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, যার সঙ্গে উনি ছিলেন, এবং আরেকজন মন্ত্রী, দুজন মন্ত্রীর সঙ্গে থেকে উনি কাজ করতেন। উনি একজন কন্ট্রাক্ট টিচার। ওনাকে একটা গিরিশচন্দ্র কারবারি পাড়া, একজন কন্ট্রাক্ট টিচার সমগ্র শিক্ষা, ওনাকে গিরিশচন্দ্র কারবারি পাড়াতে ট্রান্সফার করা হয়েছে। সঞ্জিত বিশ্বাস আরেকজন কন্ট্রাক্ট টিচার, যাকে 10দা লবরামপাড়া এসবি স্কুলে বদলি করে দেওয়া হয়েছে এই কিছুদিন। প্রফুল্ল দেবনাথ, উনি একজন শারীরিক শিক্ষক, কোনো একটা কাগজে কিছু উনি লেখালেখি করেন, ওনাকে কাঞ্চনপুরে বদলি করে দেওয়া হয়েছে। আসলে এই সরকার দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিতে জড়িত এবং দুর্নীতিগ্রস্তদের তাদেরকে সহায়তা করার জন্য এই সরকার তার সুশাসনের বাণী শুনিয়ে মানুষকে বিভ্রান্ত করে সরকারি অর্থ লোপাটে লিপ্ত। গত পরশুদিন আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম। নাম ধরে বলছেন কোনো শিক্ষক
যারা কন্ট্রাক্ট টিচার, কোথায় বদলি করা হয়েছে, কেন বদলি করা হয়েছে, কার নামে কি লেখা হয়েছে, তার জন্য বদলি করা হয়েছে, কারণও দর্শা ছিল না সাংবাদিক সম্মেলন। সরকারি শিক্ষকদের বাধ্যবাধকতা থাকে, তারা সরকারি শিক্ষকতার বাইরে অন্য কোনো প্রফেশনাল কাজ করতে পারেন না, এটা তাদের বাধ্যবাধকতা। তাহলে যারা করছেন তারা কি আইন মেনে করছেন? আর কোন সরকারি এমপ্লয়িকে কোথায় বদলি করবেন, কেন বদলি করবেন, সেটা কংগ্রেস ভবন ঠিক করে দেবে? কারণ সরকার একটা সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে, যেখানে দরকার সেখান থেকে, যেখানে অপ্রয়োজন সেখান থেকে, যেখানে দরকার সেখানে ট্রান্সফার করা হচ্ছে। এটা একটা নিয়মিত প্রক্রিয়া। এটা ভালো হলো, ওনারা ইনফরমেশন দিলেন কারা কারা করছেন, কারা কারা সাংবাদিক আছেন যারা কংগ্রেসের হয়ে কাজ করেন, তারা দাবি করেছেন, ওনারা কি রিপোর্টিং করেছেন, তারা রেফারেন্স দিয়েছেন। বাকি ডিপার্টমেন্টের গোচরে নিশ্চয়ই সেটা যাবে, সেটা আমরা আশা করি, এবং সরকারের গোচরে তারা নিজেরাই সেটাকে নিয়ে এলেন। তো তার জন্য ওনাদেরকে আমি এই বিষয়টা প্রকাশ্যে আনার জন্য, এটা তো নিশ্চয়ই ওনারা একটা ভালো কাজ করেছেন। তৃতীয় বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, ওনাকে এমএলএ হোস্টেলের দুটো কোয়ার্টার উনি দখল করে রেখেছেন। দুবার নোটিশ দেওয়া হয়েছে কোয়ার্টার ছাড়ার জন্য। কেন নোটিশ দেওয়া হয়েছে? ওনাকে ওনার জায়গা থেকে বার করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়নি, কারণ ত্রিপুরা রাজ্যের সমস্ত বিধায়কদের জন্য উন্নত পরিষেবা যুক্ত এমএলএ হোস্টেল নির্মিত হয়েছে, এবং সেই হোস্টেলে প্রায় সব বিধায়কই চলে গেছেন। শুধুমাত্র উনি পুরনো এমএলএ হোস্টেলে দুটো কোয়ার্টার নিয়ে রেখেছেন, একজন নিজের বাড়ি ঘর ইত্যাদির বাইরে। এটা কোন রাজনৈতিক সৌজন্যতা? যেখানে ওনার জন্য বরাদ্দকৃত কোয়ার্টার রয়েছে নতুন কোয়ার্টার কমপ্লেক্সে, আধুনিক সুবিধাযুক্ত, সুরক্ষা বড়ই বেষ্টিত, সেখানে উনি যাবেন না, এটা কোন রাজনৈতিক সৌজন্য? এবং শুধু তা নয়, এবার বিধানসভা চলাকালীন সময় আপনারা দেখেছেন উনি বলছিলেন অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে যে আমাকে যদি নোটিশ দেওয়া হয় আমি আমার দায়িত্ব পালন করব। তৃতীয়বারের জন্য তো নোটিশ দিয়েছেন, তার আগে দুবার দিয়েছেন। আর এটার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন কি যে উনি কি কি কার বিরুদ্ধে এলিগেশন দিয়েছেন তার জন্য এটা করা হয়েছে। তার আগেও তো দুবার করা হয়েছে, দুবার নোটিশ পেয়েছেন উনি, তখন কেন ছাড়লেন না? আসলে একটার পর একটা বিষয়কে মোহরা বানিয়ে তিনি এখানেই কেন থাকতে চান সেটা রাজ্যবাসী জানতে চায়। যেই জায়গাটা বিধানসভার যারা স্টাফ তাদের কোয়ার্টার হিসেবে ডেভেলপ করার জন্য রাজ্য সরকার পরিকল্পনা করেছেন, তার জন্য তার রিনোভেশন দরকার, তার জন্য কোয়ার্টার ত্যাগ করার জন্য স্পষ্টভাবে যেখানে নির্দেশ রয়েছে, সেই জায়গায় কেন তিনি এই জায়গাতেই থাকতে চান? এবং অদ্ভুতভাবে এই প্রশ্নটার জবাবও কিন্তু মাননীয় আশিস কুমার সাহা মহোদয় দিয়েছেন। তিনি কি বলেছেন? উনি নাকি অন্য জায়গায় উনার নাকি ম্যাচিং হয়। একজন জনপ্রতিনিধি সম্পর্কে আবার দাবি করছেন উনি 7 বারের জনপ্রতিনিধি। মাননীয় আশিস বাবু একজন জনপ্রতিনিধি সম্পর্কে বলতে পারেন যে অন্য বিধায়কদের সঙ্গে কারোর সঙ্গে ওনার ম্যাচিং হয় না? জনপ্রতিনিধি তো ম্যাচিং হওয়াটাই প্রয়োজন আগে, নয়তো জনপ্রতিনিধিত্বের যে মূল ভিত্তিটা সেটাই তো কোথাও না কোথাও দুর্বলতা প্রমাণ করে। আবার বলছেন এটা প্রায়োরিটি, ওনার কমফোর্টের জন্য উনি এখানে থাকতে চান, যেখানে সর্বোচ্চ সুবিধাযুক্ত কোয়ার্টার কমপ্লেক্স করা হয়েছে। সমস্ত বিধায়কের কাছে যা কমফোর্ট, ওনার কাছে তা ডিসকমফোর্ট কেন?
পার্টিকুলার ওনার কাছে সেই বিষয়টা কেন ডিসকমফোর্ট, যে এই জায়গাটাতেই শুধু কমফোর্ট রয়েছে, এটাও কিন্তু মানুষ জানতে চায়। কারণ সমস্ত বিধায়করা একটা নিয়মে চলবেন, ন্যূনতম একটা সৌজন্যতা বজায় রাখবেন, ন্যূনতম দায়িত্বশীল হিসেবে নিজের ভূমিকা পালন করবেন, কারণ জনগণ সেটা প্রত্যাশা করেন যে বিধায়ক বা জনপ্রতিনিধি দায়িত্বশীল হবেন, এই জায়গাটা জনগণ প্রত্যাশা করেন। কাজে তারপরেও কেন এই বিষয়গুলি আশিস বাবু বললেন, সেটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। আর কি বলেছিলেন, কি প্রসঙ্গ টেনেছিলেন, যে মাননীয় মুখ্যমন্ত্রীর ওএসডি সম্পর্কে কিছু কথা তুলেছিলেন, তার জন্য এরকম করা হয়েছে। এই সরকার এই ধরনের ন্যারো পলিটিক্স করে না, এই ধরনের উপমণ্ডলতা নিয়ে কাজ করে না। আর যেটা আপনারা বলেছেন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, যার বিরুদ্ধে কথা বলেছেন সে ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি ইতিমধ্যেই বিধায়ক, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। বাকিটা কোর্টে ওনারা কথা বলবেন, এটা যেহেতু কোর্টের বিষয়, সেই বিষয়ে আমাদের কোনো বিষয় নেই। কিন্তু এই প্রশ্নটাও তো ছিল যে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের যে বাড়ি রয়েছে, সেই বাড়িটার বিষয়েও বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সময় এসছে। তিনি বলেছেন ওনার কাগজপত্র সব ভ্যালিড রয়েছে, সব রয়েছে, কিন্তু এটাও ঘটনা এএমসি কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিল, এএমসি সেগুলি পরবর্তী সময়ে আবার রিজাস্টিফাই করবে।